আচ্ছা, হাসিনা মুক্ত বাংলাদেশ নিয়ে কি ভাবছে কলকাতার মানুষ? এটি একটি জানার বিষয় না? ময়ূখ রঞ্জন তো আমাদেরকে নিয়ে এত উৎপাত করে, মিথ্যা কথা বলে, কিন্তু হাসিনার পতনের পর কলকাতার সাধারণ মানুষ বা যারা সুচিন্তিত মানুষ তারা কি ভাবছে দেখুন। এই বিষয়ে আমার দেশে একটি নিউজ করেছে, সেটি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। 24 সালের কোটা আন্দোলনে জোয়ার, কুৎসিত খুনি শাসক হাসিনার পতন হয়। অর্থাৎ 24-এর কোটা আন্দোলনের জোয়ারেই মূলত শেষ পর্যন্ত কুৎসিত খুনি শেখ হাসিনার পতন হয়। আর এই বিপ্লব সারা বিশ্বে এক বিস্ময়কর বিপ্লবের উদাহরণের জন্ম দিয়েছে। কেন? এই বিপ্লবের নেতৃত্বে অগ্রভাগে আগে পিছে যাদেরকে দেখা গিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়, তারা সব কম বয়সী, 19 থেকে 24, 25, 26, 27। পেছন থেকে হয়তো অনেক শক্তি থাকতে পারে, আছে। এটি একটি বিস্ময় এবং শেষ পর্যন্ত এটিকে এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে সাব্যস্ত করেছে, আরেকটি স্বাধীনতা হিসেবে সাব্যস্ত করেছে। তবে এই অর্জন করতে পিছনে ফেলে আসতে হয়েছে প্রায় 2500 শহীদের, রক্তাক্ত শহীদের লাশ, যার মধ্যে প্রায় 700-800 এখনো নিখোঁজ। হারাতে হয়েছে প্রায় 40,000 মানুষের স্বাভাবিক জীবনের গতিপথ, আহত হয়েছে তারা। এখনও হাজার হাজার আহত যোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা, 24-এর যোদ্ধা হাসপাতালে কাতরাচ্ছে। অনেক কারণে, অবহেলার কারণে হোক আর সংখ্যায় অধিক হওয়ার কারণেই হোক, এখনও তারা সুচিকিৎসা সুষ্ঠুভাবে পাচ্ছে না বলে আমরা যেটা দেখছি। আমিও মাঝে মাঝে 2-1 আহতকে দেখতে যাই। পৃথিবীতে স্বীকৃতি হয় একটি স্বাধীনতা আন্দোলন হিসাবে। এই স্বাধীনতা, এর পেছনে রক্ত, জীবন, অনেকের চোখ কেড়ে অসংখ্য মানুষ, 2000 মানুষ চোখ হারিয়েছে। শিশুর মৃত্যু হয়েছে 200 শিশুর মৃত্যু হয়েছে, গুলি করা হয়েছে ছাদ থেকে। হাসিনার এই পতন হয়ে ভারতের পর্যন্ত এর ঢেউ আশ্রে পড়ে। কলকাতার মানুষ এই পতনে পলায়নরত হাসিনার দ্বারা প্রভাবিত হয়েছে। এখন তাদের সেই প্রভাবের প্রতিক্রিয়া কি? ভারতীয় মিডিয়াতে আমাদের এই আন্দোলনকে ভালোভাবে নেয়নি, কিন্তু কয়েকটি মিডিয়া আছে যারা স্বাধীন থাকার চেষ্টা করেছে। যেমন আমি 4টি মিডিয়ার কথা বলি: ইনস্ক্রিপ্ট, নাগরিক, পূবের কলম, শান্তির সেতু। এই মিডিয়াগুলো বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনের পক্ষে ব্যাপক শক্তিশালী ভূমিকা রেখেছিল। যারা পড়েছেন তারাই কেবল বুঝতে পারবেন, বলতে পারবেন। যদিও সরকারি নীতির কারণে ময়ূখ রঞ্জন আমাদের খালেদ মহিউদ্দিনের মতোই দেশের বিরোধিতা করে গিয়েছে অনবরত, অবিরত, অসীমভাবে। এই কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি, এসবে স্লোগান দেওয়া হয়েছে: সি সি হাসিনা, তোকে ভালোবাসি না, মোদির পোষা হাসিনা, তোকে ভালোবাসি না। এরকম স্লোগান দেওয়া হয়েছিল। দেদার্থ এবং দেদার্থ কণ্ঠে হাসিনাকে তাচ্ছিল্য করে দুর্বারভাবে এভাবে স্লোগান দিয়েছে কলকাতার মানুষ, আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সে তো গেল আন্দোলনের কথা। এখন তাদের মানসিকতা কি আমাদের ব্যাপারে, সেটা কি আপনাদের জানতে মন চায় না? অবশ্যই চাওয়ার কথা, সেটাই বলছি। 6 মাস তো হয়ে গিয়েছে আমাদের এই আন্দোলনে। 6 মাস পর এসে তারা কি ভাবছেন আমাদের এই আন্দোলনকে নিয়ে? 15ই আগস্ট, তবে বেশিরভাগ জনতা বলেছেন 6 মাস খুব যথেষ্ট সময় নয়। এই আন্দোলন বা দ্বিতীয় স্বাধীনতার ফলাফল কি, সেটা গতিপথ বুঝতে আরও কিছুদিন সময় দিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। এত অস্থিরতার কিছু নেই। যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের জীবনকে মূল্যায়ন করতে হবে, স্থির হতে হবে, আরও সময় দিতে হবে। 15ই আগস্টের মতো 2024-ও একটি বড় বিপ্লব হিসেবে দেখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক বিশ্লেষক অমিত দে। তিনি বলেন, যেই আন্দোলন হয়েছে এই আন্দোলনকে সফল করতে আরও সময় দিতে হবে। চমৎকার কথা বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্লেষক অমিত দে। প্রেসিডেন্সি কলেজের, ইউনিভার্সিটির ডিরেক্টর নুরুল ইসলাম বলেছেন, 1947, 71 এবং
52-র মতোই একটি শক্তিশালী বিপ্লব দিন এই 24-এর আন্দোলন। সুতরাং আন্দোলন মনে হচ্ছে সঠিক পথেই রয়েছে। নুরুল ইসলাম বলেছেন, প্রফেসর নুরুল ইসলাম, কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। তৈমুর খাঁ বলেছেন, ভ্রান্তি যে পরিবর্তন এসেছে তা ভ্রান্তি, কারণ পরিবর্তন আসলে কিছুই এখনও চোখে পড়ছে না। একটি বিষয় চোখে পড়ছে, সেটি হলো মানুষ স্বাধীনভাবে কথা বলছে, এটুকুই যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। পরিবর্তন বলতে এতটুকুই। তবে আরও পরিবর্তন লক্ষ্য করার জন্য আন্দোলনের পরবর্তী পরিস্থিতির দিকে আরও নজর রাখতে হবে বলে তৈমুর খাঁ বলেছেন। এক একজনের মত এক এক রকম থাকবে। সিনেমার বিশেষজ্ঞ, কলকাতার সিনেমার বিশেষজ্ঞ পরিচালক সৌমিত্র ঘোষ, সৌমিত্র দেব না, অভিনেতা না, সৌমিত্র ঘোষ বলেছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। নিপীড়িত মানুষের বিপ্লব, ফলাফল যাই হোক না কেন, তারা খুনি হাসিনাকে হটাতে পেরেছে, এটাই তাদের বাংলাদেশের তরুণদের সাফল্য। এর চাইতে বড় সাফল্য আর কি হতে পারে? তবে বিপ্লবের পরবর্তীতে তারা কি চায়, কি পায়, সেটি দেখার জন্য তো বিপ্লবের পরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটি ছিল সৌমিত্রের এবং অর্ক ঘোষের। অর্ক ঘোষ বলেছেন, বিপ্লব সবসময়ে ভালো কিছু বয়ে আনে এমন নয়। বিপ্লবের পরে যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে ভালো কিছু বয়ে আনে না। বিপ্লব অনেক সময় বিপ্লবীদেরকেই শেষ করে দেয়। এটা অত্রি ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের এই যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতা অন্য স্বাধীনতাগুলোর সাথে ডিসকানেক্ট হবার সম্ভাবনা রয়েছে। এই কথাটি খুব প্রাণিধানযোগ্য বলে আমার মনে হয়। কেন? 1971 সাল ছিল ভারতের একটি স্বাধীনতা, ঠিক আছে, আমরা সেখানে যুক্ত হয়েছি। তবে সেটা স্বাধীনতার অন্তরালে, ভারতের সহযোগিতার অন্তরালে দীর্ঘমেয়াদী একটি আগ্রাসনের পরিকল্পনা ছিল। যে আগ্রাসনের টার্গেট ছিল বাংলাদেশকে করদ রাজ্য হিসেবে রাখা, দমিয়ে রাখা, মাথা নিচু করে রাখা, ব্যবহার করা। চমৎকার কথা বলেছেন। এই কারণেই তিনি বলেছেন, তার নামটি হলো জহির আকবর। জহির আকবর বলেছেন যে ইউনূসের যে বর্তমান বিপ্লবের পরে ইউনূস সরকার আছে, এই সরকার হয়তোবা অন্য স্বাধীনতাগুলোর সাথে ডিসকানেক্ট হতে পারে। কারণ এই স্বাধীনতা হলো একটি জাতির মর্যাদা এবং জাতিসত্তার আন্দোলন ছিল, তরুণদের আন্দোলন ছিল, লোভ লালসার আন্দোলন ছিল না। এ কারণেই তিনি। এরপরে লেখক জিয়াউর রহমান বলেছেন, যতই জীবন যাক, যতই বিপ্লব হোক, যদি মানুষের নিরাপত্তা না থাকে, আত্মমর্যাদাবোধ না থাকে, তাহলে বিপ্লব টিকবে না। তবে এই প্রেসিডেন্সি কলেজের এই প্রফেসর জিয়াউর রহমান বলেন, হাসিনার পতন একটি বড় সাফল্য। এটি ভাবলেই তরুণদের মনে আত্মবিশ্বাস ফিরে আসবে। ভবিষ্যতে কোনো আর ডিক্টেটর বাংলাদেশে এভাবে বসতে পারবে না। কারণ হাসিনাকে তাড়ানো যায়। ভারত কাউকে লালন পালন করে কালসাপকে কারোর গলায় চাপিয়ে দিলেও তাকে তাড়ানো যায়, এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।